আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইয়াম প্ল্যাটার। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝাল পোড়া পিঠা বানানোর রেসিপি। গ্যাসের চুলায় কিভাবে পারফেক্ট একটি পোড়া পিঠা বানাবেন তার A to Z টিপস থাকবে। তো আশা করি আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। এখানে আমি 300 গ্রাম পরিমাণ গরুর মাংসের কিমা নিয়েছি আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর এলাচ আর দারচিনি আমি একসাথে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখান থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এই সবগুলো মশলা খুব ভালোভাবে মাংসের কিমার সাথে মেখে নিতে হবে। তো আজকে ঝাল পোড়া পিঠাটা বানাবো আমি গরুর মাংসের কিমা দিয়ে। চাইলে কিন্তু অনেকেই এই ঝাল পোড়া পিঠা বানায়, কিন্তু মাংস ছাড়াও অনেক এলাকায় বানায়, তবে মাংস দিলে এটার টেস্ট আরও অনেক ভালো হয়। তো আমি কিমাটা রান্না করে তারপর আপনাদের সাথে পিঠার রেসিপিটি শেয়ার করব। তো আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি যারা গ্যাসের চুলায় ঝাল পিঠা বানানোর সাহস করেন না তাদের কাছে খুব ইজি হয়ে যাবে। প্রথমে আমি হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। তো ঢাকনাটা ঢেকে দিয়ে একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে কিমাটা আবার তলা দিয়ে লেগে যেতে পারে। মশলাটা যেন পুড়ে না যায় এই দিকটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখন আমি একটু পানি দিয়ে আবারও এটা সিদ্ধ করে নেব ভালোভাবে। গরুর মাংসের কিমা যেহেতু একটু সিদ্ধ হতে সময় বেশি লাগবে। আপনারা চাইলে কিন্তু সেম গরুর মাংস সলিড যে মাংসটা থাকে সেটা রান্না করেও করতে পারবেন। কিমা লাগবে এরকম কিছু না, গরুর মাংসর পিস দিয়েও আপনারা এটা করে ফেলতে পারবেন রান্না করে। তো আমি মাংসটা কিন্তু একদম শুকনা করে রান্না করে নিয়েছি, পানি যেন না থাকে এমনভাবে রান্না করেছি। তো কিমাটা আমার রান্না হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নিয়েছি। আর চালের গুঁড়িটা এখন ভেজে নিতে হবে। তো ঝাল পিঠা বানানোর জন্য কিন্তু চালের গুঁড়ি ভেজে নিতে হয়। তো আমি এখানে 1 কেজি পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি। 1 কেজি পরিমাণ চালের গুঁড়ি আমি 2 বারে ভেজে নেব। একবারে দিলে হয়তো খুব বেশি হয়ে যাবে, পরিমাণটা নাড়তে কষ্ট হবে, তাই জন্য 2 বারে ভেজে নিলে সুন্দর হবে। তো আপনারা দেখতেই পেলেন কীরকম ঝরঝরে করে আমি ভেজে নিয়েছি। চুলার জালটা কিন্তু মিডিয়ামের চেয়ে একটু কম করে রেখে ঝরঝরে করে ভেজে নিতে হবে। তো এখন আমি একটি ব্লেন্ডারে বেশ অনেকটুকু কাঁচামরিচ আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। আর এই পেঁয়াজ আর মরিচটা কিন্তু আমি একদম মিহি পেস্ট করিনি, একটু আধা ছেঁচা এরকম পেস্ট করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ এই ঝাল পিঠায় কিন্তু এই কাঁচা মশলাগুলো দিলে এর টেস্ট অনেক ভালো হয়। আর সবচেয়ে বড় কথা, কাঁচা মরিচের ঝালটা অনেক বেশি টেস্টি হয়। এখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ এলাচ আর দারচিনি বাটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, আর মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর এখন যে মাংসের কিমাটা আমি রান্না করে রেখেছিলাম সেই কিমাটাও দিয়ে দিচ্ছি। এই ঝাল পিঠা কিন্তু নামই তার ঝাল পিঠা, যার জন্য একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মরিচটা একটু বেশি করে দিলে খেতে এটা ভালো লাগে। তো এই সবগুলো আমি চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি।
চালের গুঁড়িগুলো খুব বেশি গরম, যার জন্য হাত দিয়ে ধরা যাচ্ছে না। তো আমি এখানে হাত দিয়ে ধরা যায় এরকম পরিমাণে গরম পানি নিয়েছি। ঠান্ডা পানি দিয়ে ডোটা আমি বানাবো না, মানে হাত চোবালে সহ্য হয় এরকম পরিমাণ গরম নিচ্ছি। নিয়ে এটা আমি একটি স্প্যাচুলারের সাহায্যে ডোটা বানিয়ে নিয়েছি। কারণ হলো চালের গুঁড়িগুলো অনেক বেশি গরম, ধরা যাচ্ছিল না। একটু আস্তে আস্তে নাড়তে নাড়তে একটু ঠান্ডা হলে পরে হাত দিয়ে ভালো করে ডোলে একটি ডো বানিয়ে নিতে হবে। তো আমার স্পেসটা কম হয়ে গিয়েছিল, বোলটা ছোট হয়ে গিয়েছে, তাই বোলটা চেঞ্জ করে নিলাম যাতে করে ডোটা বানাতে সুবিধে হয়। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি। আর এই ডোটা বানানোর ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে এর গোলাটা যেন খুব বেশি শক্ত না হয়ে যায় বা একবারে নরম না হয়ে যায়। কারণ এই ডোটা যদি একবারে শক্ত টাইপের একটা ডো হয় তাহলে কিন্তু আপনারা যখন পিঠাটা বানাবেন সেই ক্ষেত্রে পিঠাটা প্লেন হবে না, ফেটে ফেটে যাবে। তো সফট একটি ডো বানানোর জন্য আপনারা পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর একটি ডো বানিয়ে নেবেন যাতে করে পিঠাটা ফেটে না যায়। তো আমি যে ফ্রাই প্যানে পিঠাটা পুরবো সেই ফ্রাই প্যানের প্রথমে একটু সরিষার তেল মেখে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কলাপাতা। তো আপনারা যদি হাতের কাছে কলাপাতা না থাকে সরাসরিও এই ফ্রাই প্যানে দিয়ে দিতে পারবেন। তো আমার কাছে কলাপাতা ছিল তাই আমি কলাপাতা দিয়ে দিচ্ছি। কলাপাতা দেওয়ার সুবিধা হলো যে পিঠাটা তলা থেকে খুব বেশি পরিমাণে পুড়ে যাবে না। তো কলাপাতার উপরে আবার একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখন আমি ডোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডো যদি পারফেক্ট হয় আপনাদের পিঠাগুলোও কিন্তু খুব সুন্দর হবে। তো ডোটা সবসময় চেষ্টা করবেন যেন সুন্দর টেক্সচার হয়, এটা সফট হয় এবং একদম পাতলা না হয় আবার একদম শক্তও না হয়, ডোটা যেন সুন্দর হয়। তো আপনারা আমার ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে। তো এখন হাতের সাহায্যে চেপে চেপে আমি পুরো ফ্রাই প্যানটা ভরে এটা দিয়ে দিব। আমি এই পিঠাটা মোটামুটি 2 ইঞ্চি হবে অথবা এর চেয়ে একটু বেশিও হতে পারে, এরকম মোটা করে কিন্তু পিঠাটা বানিয়েছি। তো যারা হয়তো ভয় পান যে গ্যাসের চুলায় এত মোটা করে পিঠা পোড়া যাবে না, তারা আজকে আমার এই পিঠা দেখে নিশ্চয়ই সাহস করবেন যেন এত বড় পিঠা আপনারা পুড়তে পারেন। তা আমি উপরে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, তাতে করে পিঠাটা সমান করতে সুবিধা হবে বা উপরের সাইডটাও সুন্দরভাবে প্লেন হয়ে যাবে। তো আমি পিঠাটা বানিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর প্লেন হয়েছে। তো উপর থেকেও একটু কলাপাতা দিয়ে দিচ্ছি, কারণ এটা যখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢাকনা ঘেমে যে পানিটা পড়ে সেই পানিটা থেকে কিন্তু পিঠাটা অনেক সময় নরম হয়ে যায়। যেন সেই পানিটা পড়ে পিঠাটা নরম না হয় আর ভাপটাও সুন্দরভাবে লাগতে পারে, এই জন্য উপরে একটু কলাপাতা দিয়ে নিলাম। এখন একটি অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে খুব ভালোভাবে চেপে বসিয়ে দিতে হবে। তো আপনারা চেষ্টা করবেন একটি শক্ত বা ভারী কিছু দিয়ে ঢাকনাটা চাপ দিয়ে বসাই দেওয়ার জন্য, তাহলে আপনাদের পিঠার ভাপটা না বেরোলে কিন্তু পিঠাটা সিদ্ধ হতে সুবিধা হবে বা সিদ্ধটা খুব দ্রুতই হয়ে যাবে। আমি কিন্তু চুলা যতটা লো করা যায় সর্বোচ্চ লো করে দিয়ে পিঠাটা 1.5 ঘন্টার মতো একটি সাইড আমি রেখে দিয়েছিলাম। তো এখন আবার উল্টে দিচ্ছি, তারপর আরও আধা ঘন্টার মতো আমি একদম চুলাটা লো করে বসিয়ে রাখবো। আবারও আমি সমান করে কিন্তু পিঠাটা বসিয়ে দিয়েছি। আবারও সেমভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটি শিলের সাহায্যে চাপা দিয়ে দিচ্ছি। তা আবারও ফিরে এলাম আধা ঘন্টা পর। তো এটা পিঠার মোটাটা কীরকম হবে তার উপর নির্ভর করে কিন্তু এক একজনের এক এক রকম সময় লাগতে পারে। পিঠা বেশি মোটা হলে একটু সময় বেশি লাগবে, আবার পিঠার টেক্সচার যদি একটু পাতলা টাইপের হয় তাহলে কিন্তু এত সময় লাগবে না বা একটু কম বেশি লাগতে পারে। পিঠার পুরুত্বর উপর নির্ভর করবে পিঠাটা আপনারা কীরকম কতক্ষণ লাগবে সিদ্ধ হতে। তো একটি কাঠির সাহায্যে আমি দেখে নিচ্ছি পিঠাটার মাঝখানে কি সিদ্ধ হয়েছে কিনা। তো কাঠিটা যখন প্লেন হয়ে আসছে তখন কিন্তু বোঝা যায় যে পিঠাটা খুব সুন্দরভাবেই হয়েছে। তো আমি কিন্তু পিঠাটা নামিয়ে 2 ঘন্টার মতো পর একটু পিঠাটা কেটে নেব, কারণ হলো গরম পিঠা কাটা যায় না বা কাটতে গেলে ভেঙে যেতে পারে, পিসগুলো খুব একটা সুন্দর হবে না। তো এখন একটি ছুরির সাহায্যে আমি কিন্তু পিঠাটা কেটে নিচ্ছি।
আপনারা চাইলে কিন্তু বটি দিয়েই কাটতে পারেন এই পিঠাটা। উপরটা যেহেতু শক্ত তাই কিন্তু পিঠাটা কাটতে একটু সমস্যা হচ্ছে ছুরি দিয়ে। সবচেয়ে ভালো হয় যদি বটি দিয়ে কাটা যায় পিঠাটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিতরটা কি সুন্দর সফট হয়েছে আর উপরটার ক্রিস্পি হয়েছে। তো এই পিঠাগুলো যখন আপনারা গরম করে খাবেন তখন কিন্তু খুবই টেস্ট লাগে এই পিঠাগুলো। তো আমি পিঠাগুলো কিন্তু বটি দিয়ে পিচ করে নিয়েছি, কারণ হলো ছুরি দিয়ে কাটা যাচ্ছিল না, উপরের অংশগুলো বেশি শক্ত হয়ে গিয়েছে বা বেশি ক্রিস্পি হয়েছে। তো পিঠাটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে ভিতরের অংশটা। তো আমি সবগুলো পিঠা একই রকম সাইজ করে কেটে নিয়েছি। প্রিয় দর্শক, আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাতে করে আমি যখন যে রেসিপি দিব সাথে সাথে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।